আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এবং আমাকে নিয়মিত যারা ফলো করেন। আমি ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, যেটি হচ্ছে সিমা এবং ICMAB কোর্সের F3 নামে এর প্রথম লেকচারটা। আগেও কয়েকটি ডিফারেন্ট লেকচার দিয়েছি, বাট এটি হচ্ছে একদম সিরিয়ালি এক থেকে আমি যেটা বলেছিলাম প্রায় 30টা সেশন হবে, যদিও 15টা সেশন, এক একটা সেশন হাফ করে ভিডিও দিব। সো এটি হচ্ছে প্রথম ক্লাসের ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজির পার্ট 2 এবং এটি F3 যেটি বলছিলাম ICMAB কোর্সের ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি। সো এখানে আমরা আগে কিন্তু এর আগে আমি যেটা আপনাদের বলেছিলাম যে ক্যাশ ফ্লো নিয়ে কথা বলেছি, তার আগে ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে কথা বলেছি, CFOর ইনসাইড নিয়ে কথা বলেছি। আপনারা আগে ভিডিওটা দেখবেন, আমি লিঙ্কে এখনই দিয়ে দিচ্ছি। এবং এখানে আমরা বিজনেসের ফাইন্যান্স ইন এ বিজনেস অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের ফাইন্যান্সের স্ট্রাকচারটা কিরকম হয় এটা নিয়ে ডিসকাস করেছি, ফাইন্যান্স ফাংশন নিয়ে কথা বলেছি। সো আজকে শুরু করব ক্যাপিটাল স্ট্রাকচার দিয়ে, যেটি বলছিলাম যে আজকের স্ট্রাকচার শুরুটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এবং সেই জায়গায় আমরা যদি বলি যে হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার, A firm's capital structure is the specific mix of debt and equity used to finance the firm's operation. একটা অর্গানাইজেশনের ক্যাপিটাল স্ট্রাকচার কিরকম হবে, মানে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিং দুইটা মডেলে হয়, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা প্রজেক্ট ফাইন্যান্সিং বা লং টার্ম ফাইন্যান্সিং। সো এই জায়গাটাকে মিক্সটা কিরকম হবে, কতটুকু ডেট ক্যাপিটাল নেবেন, কতটুকু ইকুইটি ক্যাপিটাল নেবেন, এটি হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের মেইন কথা। Decision need to be made on both financing mixটা কেমন হবে, and how and where to raise the money, এবং কিভাবে টাকাটা, এই যে ক্যাপিটালটা কিভাবে রেজ করবেন এবং কিভাবে করবেন, কোথায় করবেন, এটি কি কখন করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, দ্যাট ইজ দ্য ডিসকাশন। সো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের ভিতরে ক্যাপিটাল স্ট্রাকচার রিফার্স টু প্রপোর্শন অফ ইচ অফ দ্য সোর্স অফ ফান্ড ইন দ্য ক্যাপিটাল, ইনক্লুডিং কি হয়, ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, রিজার্ভ, যেটা আপনার প্রফিটের রিজার্ভ জমা থাকে বা আদার রিজার্ভ থাকে, রিটেন আর্নিংস থাকে, লং টার্ম ডেট ক্যাপিটাল থাকে। সো এই জায়গাগুলো আমরা যদি দেখি, ফ্যাক্টরস এফেক্টিং দ্য ডিসিশন, কি কি ফ্যাক্টর আমাদেরকে এই ডিসিশনে এফেক্ট করে। ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, এক একটা অর্গানাইজেশন এক রকম। কোন অর্গানাইজেশনে হয়তো মনে করা হয় যে টাকা একটু কম থাকলে টানাটানির ভিতরে অসুবিধা নেই, আমরা ক্যাশ ফ্লো কালেকশনে প্রতি মাসে কালেকশন নিয়ে খুব ফোকাসড, আর পেমেন্ট গুলো একটু ডিফারেল করা যেতে পারে। ইন্ডিয়ান এমএনসি গুলো আমরা দেখি বাংলাদেশে, তারা ওই পেমেন্ট ডিফার করার খুব চেষ্টা করে এবং এইখানে খুব টাইট ম্যানেজ করে। এবং বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা একটু ফ্লেক্সিবিলিটি থাকার চেষ্টা করে, অলওয়েজ ক্যাশ ফ্লোটা একটু স্মুথ রাখতে চায়। সো এইটা একটা ফ্যাক্টর। দেন বিজনেস রিস্ক, কার কতটুকু রিস্ক অ্যাপিটাইজার, অপারেটিং ক্যাশ ফ্লো কিরকম রাখতে চায়, ট্যাক্স ফ্লেক্সিবিলিটি, যদি আপনি ডেট ইকুইটি ডেট ক্যাপিটাল ইউজ করেন তাহলে অনেক সময় ট্যাক্স বেনিফিট পান, বিকজ এটা আপনার ইন্টারেস্টটা হচ্ছে ইন্টারেস্ট এগেনস্ট ট্যাক্স সেভিংস হয়। নেচার অফ ইন্ডাস্ট্রি, এক এক ইন্ডাস্ট্রি এক এক রকম, যে ইন্ডাস্ট্রিতে আসলে ক্যাশ জেনারেটিং হতে সময় লাগে, অর্থাৎ লম্বা ক্যাশ জেনারেটিং সাইকেল, অর্থাৎ আপনি প্রোডাক্ট করতে যেমনি সময় লাগে, মার্কেটে বিক্রি করে বাকিতে বিক্রি করতে হয় এবং টাকা দেরি করে আসে, এই ইন্ডাস্ট্রি আছে। আবার এমন আছে যে অ্যাডভান্স টাকা দিয়ে প্রোডাক্ট নেয়, এরকম আছে। অর্থাৎ আপনার ক্যাপিটাল এর একটা বড় অংশ পাবেন না সাপ্লায়ার ক্রেডিট, অর্থাৎ আপনি কি প্রোডাক্ট বাকিতে কিনতে পারবেন। আবার হয়তো এমন দেখা গেছে যে আপনার প্রোডাক্টের এমন মার্কেট ডিমান্ড আছে যে আপনার ডিস্ট্রিবিউটর বা আপনার ক্রেতারা অ্যাডভান্স টাকা দিয়ে রাখে, এরকমও হয়। ম্যানেজমেন্ট স্টাইল অলসো ইম্পর্টেন্ট, যেটি আমি বলছিলাম যে বাংলাদেশি কোম্পানিগুলো বা ইউএস কোম্পানিগুলো বা ইন্ডিয়ান কোম্পানিগুলো এক একটা এক এক স্টাইল। এখন একটা আইডিয়াল ক্যাপিটাল স্ট্রাকচার কেমন হওয়া উচিত সেটি যদি দেখি, it should be such that it should কি হবে হচ্ছে মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল যেন মিনিমাইজ হয়, অর্থাৎ কম যেন আপনার কস্ট অফ ক্যাপিটাল খুব কম হয়, কারণ ফাইন্যান্স কস্ট বেড়ে গেলে প্রফিটে হিট করে। রিডিউস বিজনেস রিস্ক, শুধু কস্ট কমালে, কস্ট অফ ক্যাপিটাল কমাইলেও হবে না, আপনাকে মনে রাখতে হবে বিজনেস রিস্কটা যেন এমন না হয় যে ড্রাই হয়ে আপনি ব্যাংকরাপসির দিকে চলে যাচ্ছেন, সেটা করা যাবে না। লং টার্ম লোন নিয়ে লং টার্ম ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট ইনভেস্ট করতে হবে, শর্ট টার্ম লোন নিয়ে ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করতে হবে। এই মেজারমেন্ট গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিডিউস দ্য বিজনেস রিস্ক। প্রোভাইড ফ্লেক্সিবিলিটি, ম্যানেজমেন্টকে যদি একটু ফ্লেক্সিবল হয়, টাইট আটোসাটো না হয় যে এই মাসে আমি চাইলে একটু বাকি দিতে পারবো, চাইলে সেল বাড়ানোর জন্য কিছুটা ক্রেডিট দিতে পারি, হ্যাঁ, ক্রেডিট গ্রোথ আনা রাখতে পারে। সো যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, খুব টাইট হয়, তাহলে অনেক সময় সেলস করাটা মার্কেটে কঠিন হয়ে যায়।
Provide control. Control is very important because আপনার অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল আপনার হাতে রাখতে হবে, মিনিমাম ম্যাক্সিমাইজ ভ্যালু অফ দ্য ফার্ম। এটা হচ্ছে আলটিমেট গোল। একজন, আমি আগেও বলেছিলাম, একজন ফাইন্যান্স ম্যানেজার বা একজন সিএফও বা একজন সিওর মেইন গোল হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। সো দিস ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনস। আমরা যদি দেখি রোল কি হয়, রোল অফ সিএফও ফর অপটিমাইজিং অপটিমাইজেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার কি হয়, অপটিমাইজ ক্যাপিটাল স্ট্রাকচার কি করতে হয়, এস্টিমেটিং দ্য ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। প্রথম হচ্ছে কত টাকা লাগবে এটা বের করেন, আপনার ওপেক্সে কত লাগবে, ক্যাপেক্সে কত লাগবে, ডিটারমাইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। এটার উপর বেস করে কতটুকু ডেট, কতটুকু ইকুইটি, কতটুকু হচ্ছে যে রিটার্ন আর্নিংস, কতটুকু রিজার্ভ, এই জিনিসগুলো, কতটুকু আইপিও তে যাবেন কি যাবেন না, এই ডিসিশনগুলো। এস্টিমেটিং ক্যাশ ফ্লো, ইনভেস্টমেন্ট ডিসিশনস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালোকেশন অফ সারপ্লাস, সারপ্লাস থাকলে কোথায় কোথায় করবেন, ইউজ করবেন। ডিসাইডিং এডিশনাল ফাইন্যান্স, কখনো কোনো এডিশনাল ফাইন্যান্স চট করে প্রয়োজন হয়, কোত্থেকে নেবেন। নেগোসিয়েশন ফর এডিশনাল ফাইন্যান্স, অনেক সময় দেখা যায় যে ক্যাশ ফ্লো যদি খুব প্রেসারে থাকে, তখন ফার্দার ফাইন্যান্স নিতে গেলে আপনি অনেক সময় কস্ট অফ ক্যাপিটালে খেয়াল রাখতে পারেন। অর্থাৎ আপনার এখন লাগবেই টাকা, আপনি সাপ্লায়ার পেমেন্ট করতে পারছেন না, ব্যাংক পেমেন্ট করতে পারছেন না, আপনার অ্যাকাউন্ট ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি বাধ্য হয়ে টাকা তাড়াহুড়ো করে নেন, ফলে কস্ট অফ ফান্ড বেড়ে যায়। কিন্তু যদি আপনি একটু স্মুথ ওয়েতে যদি আপনি আগে থেকেই চিন্তা করেন, তাহলে নেগোসিয়েশনটা ইজি হয়। এবং ফাইনালি চেকিং দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এই সবগুলোর উপর ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন হবে। এখন দেখেন এখানে একটা আমি এখানে একটা নীতি রেখেছি যে এর ডানে এবং বামে, যারা খুব বেশি ডেট ক্যাপিটাল ইউজ করতে চায় তাদেরকে আমরা বলছি প্রো ডেট, আর হচ্ছে যারা হচ্ছে কন্ট্রা ডেট বলছি, যারা খুব একটা ডেট ক্যাপিটাল ইউজ করতে চায় না। বাংলাদেশেও যেমন ইউনাইটেড গ্রুপ আছে, তারা ব্যাংক ফাইন্যান্সিং ইউজ করতেই চায় না। আর অনেক কোম্পানি আছে যারা ওন ইকুইটি থাকার পরেও ব্যাংক ফাইন্যান্স ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো প্রো ডেট, যারা ডেট বেশি ইউজ করতে চায়, তাদের হচ্ছে কি লাভ, তারা ইকুইটি ডাইলিউট করতে হয়, অর্থাৎ তাদের শেয়ার বাইরে মার্কেটে বেশি ছাড়তে হয় না, আইপিওতে যেতে হয় না, মার্কেটে শেয়ার ছাড়তে হয় না, নিজেদের শেয়ার নিজেদের কাছে থাকে, ফান্ডিং প্রয়োজন হলে ব্যাংক ফাইন্যান্সিং করে। তারপর হচ্ছে যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, অনেক সময় যেটা হয় হচ্ছে যে ইনফরমেশন দিতে হয়, ব্যাংক লোন নিতে গেলে আপনাকে ইনফরমেশন দিতে হয়। তারপর হচ্ছে আবার অনেক সময় শেয়ার মার্কেটে গেলেও আবার রেগুলেটরি ফ্রেমওয়ার্কে ইনফরমেশন বেশি ডিসক্লোজ করতে হয়। ম্যানেজেরিয়াল এজেন্সি কস্ট, হ্যাঁ, এখানে দেখা যায় যে ডেট ক্যাপিটাল বেশি নিলে আপনার হয়তো ব্যাংকে ম্যানেজ করার জন্য 2-3 জন এডিশনাল লোক রাখতে হয় এবং কস্ট বাড়ে। ইস্যু কস্ট, যদি ডেট ফাইন্যান্সিং করেন বা ব্যাংক ফাইন্যান্স করতে গেলে যে মর্টগেজ করা হয়, মর্টগেজের খরচগুলো অনেক বেশি, পরে ইস্যু খরচ বাড়ে। আর একটা বেনিফিট হচ্ছে ট্যাক্স বেনিফিট, যখন আপনি বেশি মাত্রায় ডেট ক্যাপিটাল ইউজ করবেন, তখন এটা আপনার ডিভিডেন্ড, যেমন আপনার ডিভিডেন্ড দিলে ট্যাক্স বেনিফিট পান না, কিন্তু জেনারেলি কিন্তু যখন আপনি ডেট ক্যাপিটাল ইউজ করেন, ব্যাংক লোন ইউজ করেন, বন্ড ইউজ করেন, তখন এই ইন্টারেস্টটা কিন্তু আপনি ট্যাক্স সেভিংস হয়। এটা হচ্ছে বেনিফিট এবং সমস্যা এবং বেনিফিট। একই সঙ্গে কন্ট্রা ডেট, অর্থাৎ যারা লোন নিতে চায় না, তাদের কি হয়, হায়ার ইকুইটি রিস্ক, তাদের ইকুইটির উপর রিস্ক থাকে, বিকজ হঠাৎ করে যদি বিজনেস ফল করা শুরু করে, তারা হলো করে টাকা ম্যানেজ করতে পারে না, ফলে একটা রিস্ক থেকে যায়। লস অফ ফ্লেক্সিবিলিটি, এখানে সবসময় টাকা টাইট থাকে। লিকুইডিটি ড্রেইন, এটা টাকা চলে যায়, বিকজ আপনি যে টাকা এনেছেন, বিজনেসে খেটে গেছে, নতুন করে টাকা নেওয়া কঠিন হয়। ডিস্ট্রেস কস্ট, অনেক সময় প্রেসারে থাকেন আপনি, সবসময় একটা টানাটানির ভিতর থাকলে কিন্তু দেখবেন যে একটা ডিস্ট্রেস তৈরি হয়, এটাও কিন্তু বিজনেসের কস্ট, বিকজ আপনি ফ্রি ডিসিশন মেকিং করতে পারেন না। আর একটা বেনিফিট কি আছে, ইনসেন্টিভ, এটাও একটা প্রবলেম, সেটা হচ্ছে ইনসেন্টিভ অফ প্রবলেম টু ডেট ক্যাপিটাল নিলে কখনো কখনো বেনিফিট পাওয়া যায়। মার্কেটে যদি বেশি টাকা থাকে ব্যাংকের কাছে, অনেক সময় অল্প টাকায় লোন পাওয়া যায়, হ্যাঁ, হঠাৎ করে আপনি খুব লো কস্টে কিছু ফান্ড পান, অথবা ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। সেটা আপনার যারা ডেট ফাইন্যান্সিং ইউজ করতে চায় না, যারা ওন ইকুইটি নিয়ে বিজনেস করতে চায়, তাদের জন্য একটা বড় প্রবলেম। সো এরপরে দেখেন আপনি প্যাটার্ন অফ ক্যাপিটাল স্ট্রাকচার কিরকম হওয়া উচিত। নর্মালি হচ্ছে ইকুইটি থাকতে হয় একটা অংশ, প্রেফার্ড স্টক থাকতে পারে, ডেট থাকতে পারে, আদার সোর্স থাকতে পারে অন্য সোর্স থেকে। এখন আপনি একটা নতুন কোম্পানি করলেন, নিউ কোম্পানি কনসিস্ট অফ, একটা নতুন কোম্পানি কি করতে পারেন। প্রথম আপনি বলতে পারেন যে না, আমি শুধুমাত্র আমার শেয়ার হোল্ডারদের ইকুইটি নিয়ে ব্যবসা করবো, ওন ইকুইটি অনলি। তারপর আরেকটা অপশন হতে পারে ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার, আরেকটা অপশন হতে পারে ইকুইটি অ্যান্ড ডিভেঞ্চার, আরেকটা হতে পারে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার। সো এরকম মিক্স গুলো হতে পারে। এখন লিভারেজ ইন ক্যাপিটাল স্ট্রাকচার, এই কথাটা একটু বলি। লিভারেজ মানে হচ্ছে যত বেশি আপনি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন অন ডেট ক্যাপিটাল, তখন আপনার কিন্তু একটু রিস্ক থেকে যাবে। সো এখানে আপনি টোটাল অ্যাসেট যদি হয় 50%, 50 টাকা হচ্ছে আপনার অ্যাসেট, তো সেইটাকে যদি আপনি
কম ডেট ইউজ করেন, ক্যাপিটাল বেশি ইউজ করেন, ইকুইটি বেশি ইউজ করেন, ইকুইটি বেশি ডেট কম, তাহলে আপনার লো লিভারেজ। আর আপনার অ্যাসেট আছে যে টাকা, সেটার ম্যাক্সিমাম অংশ আপনি ইউজ করছেন হচ্ছে 80% ইউজ করছেন হচ্ছে আপনার যখন ডেট দিয়ে, আর ইকুইটি ইউজ করছেন মাত্র 20%, অর্থাৎ তখন কিন্তু হাই লিভারেজে পড়ে যাচ্ছেন আপনি। সো লো লিভারেজ হাই লিভারেজ ডিপেন্ড করে হচ্ছে আপনি কতটুকু এক্সপোজার হচ্ছেন, কতটুকু বেশি আপনি ডেট নিচ্ছেন। সো এখন হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশনের ক্ষেত্রে ডিটারমাইন হাউ দ্য অ্যাসেট উইল বি ফাইন্যান্সড। হোয়াট ইজ দ্য ডেট টাইপ অফ ফাইন্যান্সিং, হোয়াট ইজ দ্য বেস্ট টাইপ অফ ফাইন্যান্সিং, ফাইন্যান্সিং বেস্ট টাইপটা কিরকম, আপনি কতটুকু ইকুইটি করবেন, কতটুকু ডেট করবেন, এটা বেস্ট টাইপটা কি, বেস্ট মিক্সটা কি হতে পারে, হোয়াট ইজ দ্য বেস্ট ফাইন্যান্সিং মিক্স, এটা হচ্ছে একটা বড় ডিসিশন। অর্থাৎ একজন সিএফও, একজন ফাইন্যান্স হেড, একজন ট্রেজারি ফাংশন যিনি দেখেন ফাইন্যান্স হেড, তার জন্য বেস্ট টাইপ অফ ফাইন্যান্সিং এবং ফাইন্যান্স মিক্সটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি। সো তারপরে যদি দেখি আমরা হাউ উইল দ্য ফান্ড বি ফিজিক্যালি অ্যাকোয়ার্ড, কিভাবে টাকাটা নিবেন, আপনি কি নতুন করে ইকুইটি শেয়ার ইস্যু করবেন, ডেট ফাইন্যান্সিং করবেন, আইপিও তে যাবেন, নাকি অন্য সোর্স থেকে ভেঞ্চার ক্যাপিটালে যাবেন, প্রাইভেট ইকুইটিতে যাবেন, নাকি ক্রাউড ফাইন্যান্সিং এ যাবেন, এই বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। ডিভিডেন্ড ডিসিশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি যখন বিজনেসের গ্রোথ খুব কম, গ্রোথ রাখার সম্ভাবনা কম থাকে, তখন দেখা যায় ডিভিডেন্ড দিয়ে দেয়। যেমন বাংলাদেশের বাটা কোম্পানি, আর নতুন এক্সপানশন নেই, যে প্রফিট হয় সমস্ত টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশের লোকাল কোম্পানি যারা নতুন লিস্টিং এ আসে, তাদের এক্সপানশন হয়, ফলে ডিভিডেন্ড কম দিয়ে, ক্যাশ ডিভিডেন্ড কম দিয়ে, অনেক সময় কম ডিভিডেন্ড দেয় অথবা স্টক ডিভিডেন্ড দিয়ে কম্পেনসেট করে। ডিভিডেন্ড ডিসিশন হচ্ছে ইনভলভ দ্য ডিসিশন অফ ওয়েদার টু পে এ ডিভিডেন্ড টু দ্য শেয়ার হোল্ডার, অর ডিভিডেন্ড দিয়ে দিবেন, অর মেইনটেইন দ্য ফান্ড উইদিন দ্য ফার্মস ইন্টারনাল গ্রোথ, আপনি টাকাটা দিয়ে দিবেন নাকি টাকা রেখে দিবেন ফার্মের ইন্টারনাল গ্রোথকে সাপোর্ট করার জন্য। ফ্যাক্টরস ইম্পর্টেন্ট টু দিস ডিসিশন ইনক্লুডিং গ্রোথ অপরচুনিটিজ এন্ড শেয়ার হোল্ডার প্রেফারেন্স। এখানে দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে আপনি ডিভিডেন্ড বেশি দিবেন নাকি টাকা বেশি রাখবেন, এটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনার গ্রোথ অপরচুনিটি আছে কি নাই, যেমন বললাম হয়তো যে এমএনসি কোম্পানিগুলো বাংলাদেশে হয়তো আর ওরকম গ্রোথ অপরচুনিটি থাকে না, বাট লোকাল কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নতুন বিজনেস এক্সপানশন করে, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল এক্সপানশন করতে থাকে, ফলে লোকাল বা নতুন কোম্পানিগুলো বা নিউ জেনারেশন বিজনেসম্যানদের কিন্তু গ্রোথ অপরচুনিটি বেশি থাকে, এবং শেয়ার হোল্ডারদের প্রেফারেন্স থাকে। শেয়ার হোল্ডাররা যদি মনে করেন যে না আমি ডিভিডেন্ড নিব না, এটি হচ্ছে বেশি করে আপনার এক্সপানশনে কাজে লাগবে, এটাও ডিপেন্ড করে। দেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডু উই ম্যানেজ এক্সিস্টিং অ্যাসেট এফিসিয়েন্টলি, আমরা অ্যাসেটটা কিভাবে ইউটিলাইজ করবো। আমরা যদি এমন হয় ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে, আমি ইনভেন্টরি হোল্ডিং কম হবে, ইনভেন্টরি আনবো আর দ্রুত বিক্রি করবো, অর্থাৎ ইনভেন্টরি টার্নওভারটা বাড়িয়ে দিব, অথবা ক্রেডিটটা বেশি নিব, অর্থাৎ সাপ্লায়ার ক্রেডিটটা 2 মাস 3 মাস ডেফার করব। এইভাবে কিন্তু আমরা কিন্তু এফিসিয়েন্টলি অ্যাসেট ম্যানেজমেন্ট করতে পারি। গ্রেটার এমফেসিস অন কারেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট এন্ড ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। অনেক সময় দেখেন লাইট অ্যাসেট মডেল বলে। লাইট অ্যাসেট মডেল হচ্ছে যে আপনি বিজনেস করবেন কিন্তু ফিক্সড অ্যাসেট কম রাখবেন, হ্যাঁ, এটা হচ্ছে লাইট অ্যাসেট মডেল। হাউ মাচ ক্যাশ এন্ড ইনভেন্টরি শুড বি কেপ্ট অন হ্যান্ড, এটাই বললাম যে ক্যাশ আপনি কি অনেক বেশি হাতে রাখবেন ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, অথবা পেটি ক্যাশের জন্য ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে বেশি টাকা রাখবেন, আর ইনভেন্টরি কি অনেক বেশি রাখবেন নাকি মিনিমাম লেভেল রাখবেন, সেটার উপর ডিপেন্ড করে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কেমন লাগবে। বা আপনি মার্কেটে ক্রেডিট যদি বেশি দিয়ে ফেলেন, অনেক দিনের ক্রেডিট পিরিয়ড হয়, আপনি অ্যাকাউন্ট রিসিভেবল বেশি দিন হোল্ড করেন, অথবা বেশি বাকি বিক্রি করেন, তখনও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বেশি প্রয়োজন হয়। শুড ক্রেডিট টার্মস বি এক্সটেন্ডেড, যেটা একটু আগে বললাম যে ক্রেডিট টার্ম যদি বাড়ায় দেন তাহলে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। ইফ সো হোয়াট আর দ্য কন্ডিশন, কি কন্ডিশনে দিচ্ছেন। অনেক সময় বাকি অনেক লম্বা সময় ধরে ফেলে রাখলেন, ভাবলেন ব্যবসা ভালো হবে, ব্যবসা তো খারাপ হবেই, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে, কস্ট অফ ফান্ড বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার আনকালেক্টিবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ ওই টাকাটা আপনি প্রপারলি হয়তো পাচ্ছেন না, এটাও কিন্তু একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। তারপরে হাউ ইজ দ্য শর্ট টার্ম ফাইন্যান্সিং অ্যাকোয়ার্ড, আপনি চাইলে কি চট করে টাকা নিতে পারেন কিনা, ব্যাংকের সাথে কি সিসি লিমিট বেশি আছে কিনা, ওডি লিমিট বেশি আছে কিনা, তাহলে কিন্তু আপনার অসুবিধা নেই। কিন্তু আপনার যদি এমন হয় যে আপনাকে টাকা নেওয়া কঠিন হয়ে যাচ্ছে, আপনি টাইট ওয়ার্কিং ক্যাপিটাল করলেন, হঠাৎ করে মার্কেট থেকে আপনার ব্যাংক থেকে লোন পাচ্ছেন না, বিকজ আপনার কোনো ওডি বা সিসি লিমিট নাই, বা এরকম কোনো শর্ট টার্মে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে তখন নতুন করে প্রজেক্ট বানিয়ে অনেক সময় লাগবে। সো সেই কারণে ডিপেন্ড করে যে আপনার অল্টারনেটিভ ফাইন্যান্সিং কত দ্রুত পাবেন, তার উপর ডিপেন্ড করে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হয়। ফর্মস অফ বিজনেস ইন বাংলাদেশ, আমরা মূলত জারি সোল ট্রেডারশিপ
পার্টনারশিপ এবং কোম্পানি বা কর্পোরেশন। এখানে সোল প্রোপ্রাইটারশিপ মানে প্রোপ্রাইটারশিপ, আর পার্টনারশিপ জেনারেল একটা আছে যেটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি হয় পার্টনারদের, আর লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ আছে সারা পৃথিবীতে, বাংলাদেশে খুব কম। আর কর্পোরেশন বা কোম্পানি হয় পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাট আমাদের হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানির কথা বলবো, কারণ আনলিমিটেড বা লিমিটেড বাই গ্যারান্টি হচ্ছে সাধারণত নন প্রফিট বা অন্য নেচারের হয়। আমরা যেসব কোম্পানি দেখি এটি মূলত হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। সোল প্রোপ্রাইটারশিপের কিছু সুবিধা অসুবিধা আছে। বিজনেস একজন ডিসিশন নেন, ওন বাই একজন, খুবই লিস্ট রেগুলেটেড অর্গানাইজেশন, খুব বেশি রেগুলেশন নাই, ঝামেলা কম। ওনার্স কিপ দ্য প্রফিট, মানে ওনারা প্রফিট রাখে এবং তারাই ব্যবসার লাইবিলিটিও ওনারের হাতে, প্রফিটও তার। লাইফ অফ দ্য বিজনেস লিমিটেড টু দ্য ওনার্স লাইফ এক্সপ্যান, ওনার মারা গেলে বিজনেস সাধারণত বন্ধ হয়ে যায়। অ্যামাউন্ট অফ ইকুইটি রেইজ ইজ লিমিটেড টু দ্য ওনার্স পার্সোনাল ওয়েলথ। সাধারণত আপনার প্রোপ্রাইটারশিপ ফার্মে ব্যাংক লোন বা অন্যান্য লোন কম পাওয়া যায়, ফলে দেখা যায় ওনারদের ক্যাপিটাল নিয়ে এখানে ব্যবসা করে, মুদি দোকান, বিভিন্ন বড় বড় দোকান, এই ধরনের ব্যবসাগুলো সোল প্রোপ্রাইটারশিপ হয়। সোল প্রপার্টিশিপের কিছু অ্যাডভান্টেজ আছে। ইজি ফরমেশন, খুব ইজি, খালি ট্রেড লাইসেন্স নিয়েই শুরু করতে পারেন, কোনো কোম্পানি ফরমেশনের যে প্রসেস এখানে তা করতে হয় না। সাবজেক্ট টু ফিউ রেগুলেশন, খুবই কম, ইনকাম ট্যাক্স অথরিটি এবং ট্রেড লাইসেন্সের মাধ্যমে করলে হয়। আপনার আরজেসি বা স্টক এক্সচেঞ্জের অন্যান্য বিষয়গুলোর এখানে ঝামেলা নেই। নো কর্পোরেট ইনকাম ট্যাক্স, এখানে দেখা যায় যে ওনারের পার্সোনাল ইনকাম ট্যাক্স এখানে বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল, কর্পোরেট ট্যাক্সটা দিতে হয় না, এখানে কর্পোরেট ট্যাক্স অ্যাপ্লিকেবল না। ওনার্সের ট্যাক্স স্ল্যাবটা, ওনারের যে লেভেলে ট্যাক্স স্ল্যাব আছে তার পার্সোনাল ট্যাক্স হচ্ছে এই প্রোপ্রাইটারশিপ বিজনেসের ট্যাক্স স্ল্যাব। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড লাইফ, আনলিমিটেড লাইবিলিটি। ওই যে ওনার মারা গেলে বিজনেস শেষ, আনলিমিটেড লাইবিলিটি হচ্ছে ওনারদের 100%। এই 100 টাকার ব্যবসা শুরু করছেন, যদি 1 কোটি টাকাও লস হয়, 1 কোটি টাকা আপনার পার্সোনালি দিতে হবে, আপনার বাড়ি ঘর সব বেচে। প্রয়োজনে আপনাকে ইনসলভেন্ট হয়ে যেতে পারে, দেউলিয়া ঘোষণা করা লাগতে পারে। ডিফিকাল্ট টু রেইজ ক্যাপিটাল, এখানে সাধারণত প্রোপ্রাইটারশিপ ফার্মে, ছোট ফার্মে সবাই টাকা দিতে একটু ইতস্ত করে, ফলে ক্যাপিটাল নেওয়া কঠিন। পার্টনারশিপের কিছু সুবিধা অসুবিধা আছে। বিজনেস ফর্ম 2 or more ওনার্স, একাধিক 2 জনের বেশি মানুষ মিলে আপনার ব্যবসা শুরু করে পার্টনারশিপ। অল পার্টনার শেয়ার প্রফিট এন্ড লস এন্ড বিজনেস হ্যাভ আনলিমিটেড লাইবিলিটি। যদি আনলেস আদারওয়াইজ সে যদি লিমিটেড লাইবিলিটি না করে, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ না করলে তার লাইবিলিটি আনলিমিটেড থাকে। ইজি অ্যান্ড ইনএক্সপেন্সিভ ফর্ম অফ অর্গানাইজেশন, এটা ফর্ম করা খুব ইজি, যদি আরজেসি তে রেজিস্টার্ড না হয়, যদি আনরেজিস্টার্ড পার্টনারশিপ হয়, খুব ইজি হয়। পার্টনার্স ডিসলভ ইফ ওয়ান পার্টনার সেল আউট অর ডাই। যদি দেখা যায় 3 জন নিয়ে ব্যবসা করছেন, 1 জন বা 2 জন মারা গেল বা তারা বিজনেস বিক্রি করে দিতে চাইলো, তখন পার্টনারশিপ ভেঙে যায়, হয়তো একক পার্টনার হয়তো কিনে রাখে, এটা প্রোপ্রাইটারশিপে কনভার্ট করা যায় হয়তো। অ্যামাউন্ট অফ ইকুইটি রেইজ ইজ লিমিটেড, প্রোপ্রাইটারশিপের মতো অত কঠিন না, যেহেতু পার্টনারশিপ একটু ইজি, বাট স্টিল লিমিটেড কোম্পানির থেকে এটা পার্টনারশিপের ফান্ড রেজ করা একটু কঠিন আছে। ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স হয়, ওই ওনারদের প্রত্যেকের, পার্টনারদের প্রত্যেকের পার্সোনাল ট্যাক্স রেটের উপরে ডিপেন্ড করে ট্যাক্স দিতে হয়। লিমিটেড, আচ্ছা, লিমিটেড পার্টনারশিপ, এটা অ্যাডভান্টেজ আছে। জেনারেল পার্টনারশিপ যেটা আমরা করি, এটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি, এটার কিছু ঝামেলা আছে। আর লিমিটেড পার্টনারশিপটার কিছু সুবিধা আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়। এখানে পার্টনারদের লাইবিলিটি আনলিমিটেড হয় না, লিমিটেড হয়, এটা সুবিধা। কোম্পানির ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আছে। A business created as a distinct legal entity composed of one or more individual or entities. এখানে 1% কোম্পানি ওপিসি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে, অর্থাৎ 1 থেকে আনলিমিটেড নাম্বার অফ শেয়ার হোল্ডার থাকতে পারে। এটা একটা কমপ্লেক্স, এটার তৈরি করা কমপ্লেক্স এবং এক্সপেন্সিভ ফর্ম অফ বিজনেস কম্পেয়ার টু প্রোপ্রাইটারশিপ এন্ড পার্টনারশিপ। শেয়ার হোল্ডার্স এন্ড ম্যানেজমেন্ট আর ইউজুয়ালি সেপারেটেড। এখানে দেখা যায় যে শেয়ার হোল্ডাররা বোর্ডে সবাই থাকলে, যারা বোর্ডে থাকেন তারা কিছুটা ইনভলভ হন, আর ডে টু ডে অপারেশন রান করে ম্যানেজমেন্ট। সো এখানে যে শেয়ার হোল্ডার্স এন্ড ম্যানেজমেন্ট আর ইউজুয়ালি সেপারেটেড। ওনারশিপ ক্যান বি রেডিলি ট্রান্সফার করা যায়, শেয়ার ট্রান্সফার করা যায়, এক্সেপ্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার ট্রান্সফার করার কিছু রেস্ট্রিকশন আছে, তাও এটা শেয়ার ট্রান্সফার করা যায়, বা কিছু লিমিটেশন বা রেস্ট্রিকশন আছে। বাট পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা ইজি, আপনি চাইলেই শেয়ার সেল করতে পারেন। বোথ ইকুইটি এন্ড ডেট ফাইন্যান্স আর ইজি টু রেইজ। আপনি এটা আইপিও দিয়ে ইকুইটি ক্যাপিটাল নিতে পারেন, আর ব্যাংক থেকে
বা বন্ড ইস্যু করে ডেট ফাইন্যান্সিং করতে পারেন। লাইফ অফ ইজ এ কোম্পানি ইজ নট লিমিটেড, এটা প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপের মতো লিমিটেড লাইফ না, এটা আনলিমিটেড চলবে। শেয়ার হোল্ডার মারা যাবে, শেয়ার হোল্ডার শেয়ার সেল করে দিবে, শেয়ার হোল্ডার মারা গেলে শেয়ার ট্রান্সমিশনের মাধ্যমে সাকসেসররা পেয়ে যাবে, শেয়ার ট্রান্সফারের মাধ্যমে নতুন ওনার আসবে, কিন্তু কোম্পানি থাকবে। ওনার্স অথবা শেয়ার হোল্ডার্স হ্যাভ লিমিটেড লাইবিলিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার অফ এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি, এখানে ওনার অথবা শেয়ার হোল্ডারদের লাইবিলিটি লিমিটেড। কিছু অ্যাডভান্টেজ আছে আপনার আনলিমিটেড লাইফ টাইম, ইজি ট্রান্সফার অফ ওনারশিপ, লিমিটেড লাইবিলিটি, ইজি অফ শেয়ার ক্যাপিটাল নেয়া, ক্যাপিটাল রেজ করা ইজি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডাবল ট্যাক্সেশন, এখানে কোম্পানি ট্যাক্স দিতে হয়, আবার শেয়ার হোল্ডার বা ডিরেক্টররাও, শেয়ার হোল্ডাররা যখন টাকা ডিভিডেন্ড নেয় তখন আবার ট্যাক্স দিতে হয়, অর্থাৎ ট্যাক্স দুইবার হয়। কোম্পানির এন্ডে প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড কোম্পানি অথবা ওপিসির একবার ট্যাক্স দিতে হয়, আবার ওনাররাও ইন্ডিভিজুয়াল লেভেলে ট্যাক্স দেয়। আর কস্ট অফ সেট আপ অ্যান্ড রিপোর্টিং ফাইলিং ইজ কস্টলি, দেখা যায় যে কস্ট, বিজনেস তৈরি করাও কঠিন, আবার অডিট করানো আর জেসি ফাইলিং সহ ট্যাক্সে একটু কস্টলি হয়, ট্যাক্স রেটও কম্পারেটিভলি বেশি। পসিবল গোল অফ এ কোম্পানি সার্ভাইভাল, একটা কোম্পানির উদ্দেশ্য কি, আপনি একজন ফাইন্যান্স ম্যানেজার বা সিএফওর উদ্দেশ্য কি, একটা অর্গানাইজেশনের পসিবল অবজেক্টিভ কি, গোল কি, সার্ভাইভাল, কোম্পানি টিকে থাকা, অ্যাভয়েড ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস এন্ড ব্যাংক্রাপসি, আপনি নিশ্চয়ই চান না আপনার কোম্পানিটা ব্যাংক্রাপসি হয়ে যাক। বিট দ্য কম্পিটিশন, কম্পিটিশনে বিট করে আপনার মার্কেট লিডার হন, এটা চান। ম্যাক্সিমাইজ সেলস এন্ড মার্কেট শেয়ার, এটা আপনি চান। মিনিমাইজেশন অফ কস্ট চান, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট চান, মেইনটেইন স্টেডি গ্রোথ অফ আর্নিং, প্রতি বছরই নিশ্চয়ই টুইট করে গ্রোথ চান আর্নিং এ। সো প্রবলেম উইথ দিস গোল, কি কি এই গোলগুলো অ্যাচিভ করার জন্য, এই গোলগুলো অ্যাচিভ করার জন্য কি কি প্রবলেম হয়? দিস গোল আর আইদার অ্যাসোসিয়েট উইথ ইনক্রিজিং প্রফিটেবিলিটি এন্ড রিডিউসিং রিস্ক, তো আপনি একই সঙ্গে সঙ্গে প্রফিট বাড়াইতে চাচ্ছেন আবার রিস্ক কমাইতে চাচ্ছেন, এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। দে আর নট কনসিস্ট উইথ দ্য লং টার্ম ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, এই প্রফিট যদি আপনার একমাত্র মাধ্যম হয়, যদি প্রফিট পেয়ে আপনি খুশি, আজকে নগদ কালকে বাকি হয়, তাহলে দেখা যাবে যে লং টার্ম সাস্টেনেবিলিটি অফ দ্য অর্গানাইজেশন অনেক সময় কম্প্রোমাইজ হয়, অথবা মানে ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অনেক সময় চ্যালেঞ্জিং হয়। শর্ট টার্ম প্রফিটে বেশি যদি আপনি ফোকাস হয়ে যান, তাহলে লং টার্ম গ্রোথের দিকে কিছুটা প্রবলেম হতে পারে। ইট ইজ নেসেসারি টু ফাইন্ড এ গোল দ্যাট ক্যান এনকম্পাস বোথ প্রফিটেবিলিটি এন্ড রিস্ক, একটা এমন আপনাকে একটা গোল সেট করতে হবে যাতে রিস্ক এবং রিটার্নটাকে ট্রেড অফ হয়, আপনি প্রফিট বাড়বে কিন্তু রিস্কটা যেন খুব বেশি না বাড়ে। এখানে আমরা যদি বলি শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, অবজেক্টিভ অফ দ্য ফাইন্যান্স ম্যানেজারদেরও যে অবজেক্টিভ আর অবজেক্টিভ অফ দ্য ম্যানেজমেন্ট, হ্যাঁ, এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অবজেক্টিভ অফ দ্য ফাইন্যান্স ম্যানেজার ইজ বেসিক্যালি দা আপনার হচ্ছে শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ফার্মের অবজেক্টিভও তাই, আপনার ফাইন্যান্স ম্যানেজারের অবজেক্টিভ যেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ফার্মের অবজেক্টিভ হচ্ছে শেয়ার হোল্ডার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটা আমরা জানি। সো ফার্মের এটা আমরা বলেছি যে ম্যাক্সিমাইজেশন অফ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার, value creation occurs when the maximize the share price for the current shareholder, যখন শেয়ার প্রাইস বাড়ে তখন কিন্তু শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজি হয় এবং ভ্যালু ক্রিয়েশন হয় ফর দ্য অর্গানাইজেশন। এখানে দেখা যায় যে প্রফিট যদি আপনি বেশি সেন্ট্রিক হন, প্রফিট সেন্ট্রিক করতে গেলে কোনো কোনো জায়গায় কিন্তু আপনার দেখা যায় যে চ্যালেঞ্জ হয়। প্রফিট ম্যাক্সিমাইজেশন মিন্স ম্যাক্সিমাইজিং দ্য ফার্মস আর্নিংস আফটার ট্যাক্স, which is earnings after tax divided by the number of common shareholder, EPS, যেটা আর কি আর্নিং, মানে কত শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদের প্রতি আয় কত, EPS is important. Maximization of the earning per share is not fully appropriate goal because it does not specify the timing of the or duration of the expected return, অর্থাৎ আপনি এই বছরে খুব প্রফিট ভালো করলেন, আপনার প্রফিট হচ্ছে 100 টাকা, শেয়ার হোল্ডার আছে 10 জন, তাহলে প্রতি শেয়ার হোল্ডার প্রতি 10 টাকা করে প্রফিট হয়েছে, ইপিএস আর্নিং পার শেয়ার হচ্ছে প্রতি শেয়ার প্রতি 10 টাকা, ইজ ভেরি হ্যাপি। বাট ফিউচারে কি হবে, রিস্ক কতটুকু আছে, এটা খুব একটা বদার না। এই জন্য ম্যাক্সিমাইজেশন অফ দ্য শেয়ার হোল্ডার ওয়েলথ করতে গেলে শুধুমাত্র প্রফিট না, সাস্টেইনেবিলিটি, গ্রোথ, নতুন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Time pattern of return must be considered in analyzing the investment project. Another shortcoming of the objective of the maximizing earning per share is that risk is not considered. অনেক সময় দেখা যায় যে প্রফিট করার জন্য সবাই খুব আমরা সিরিয়াস থাকি, কিন্তু এখানে আপনার রিস্ক মিনিমাইজ করার জন্য আমরা খুব একটা খেয়াল করি না। সো এই জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন ভার্সেস ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে
আমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে মোর ইম্পর্টেন্ট মনে করি, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং উই ক্যান ডু। সো স্ট্রেংথ অফ শেয়ার হোল্ডার্স ওয়েলথ ম্যাক্সিমাইজেশন কি হয়? এটা হচ্ছে যে মোর ডিউরেবল কারেন্ট অ্যান্ড ফিউচার প্রফিট অ্যান্ড ইপিএস, মানে শুধু কারেন্ট না, এবং টেক কেয়ার করে কি কি, দ্য টাইমিং, ডিউরেশন, রিস্ক, প্রফিট, ইপিএস, ডিভিডেন্ড পলিসি অ্যান্ড আদার রিলেভেন্ট ফ্যাক্টরস। তো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করলে শুধু প্রফিট না, এতগুলো কনসিডার করতে হয়: কারেন্ট অ্যান্ড ফিউচার প্রফিট অ্যান্ড ইপিএস, the timing, duration, risk, profit and EPS, dividend policy and other relevant factors. Thus, share price serves as a barometer of business performance. অর্থাৎ শুধু কারেন্ট ইয়ারের প্রফিট না, ওভারঅল শেয়ার প্রাইস, ওই যদি লিস্টেড হয় তাহলে মার্কেটে শেয়ার প্রাইস পাওয়া যায়, আনলিস্টেড হলে ভ্যালুয়েশন করে দেখা যাবে যে প্রাইভেট লিমিটেড অথবা আনলিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ভ্যালু কত পার শেয়ার, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকেই বলা হচ্ছে মডার্ন কনসেপ্টে আরেকটা এজেন্সি কনফ্লিক্ট থাকে। আমরা মডার্ন অর্গানাইজেশনে আমরা ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডার সেপারেট ফ্রম দ্য ম্যানেজমেন্ট ফ্রম দ্য শেয়ার হোল্ডার, অর্থাৎ শেয়ার হোল্ডাররা ম্যানেজমেন্টে পার্টিসিপেট সাধারণত করে না, আনলেস আদারওয়াইজ বোর্ডের থেকে ম্যানেজিং ডিরেক্টর এবং হয়তো একজন দুজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছাড়া সাধারণত শেয়ার হোল্ডাররা ডে টু ডে অপারেশনে ইনভলভ হয় না, ম্যানেজমেন্ট এখানে থাকে। আর একটা এজেন্সি কনফ্লিক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে আছে রোল অফ দ্য ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে যে এজেন্সি ইজ বেসিকলি দুইটা জিনিস হয়, একটা হচ্ছে এজেন্সি রিলেশনশিপ হয়। The agency relationship is the relationship between the shareholder, owner and the management of a firm, অর্থাৎ ওনাররা এবং যারা ম্যানেজমেন্ট চালায়, অর্থাৎ ওনাররা, শেয়ার হোল্ডার, ডিরেক্টর ভার্সেস সিএফও, সিইও, সিএসও, সিএইচআরও, কোম্পানি সেক্রেটারি, অডিট হেড, এরা। আর এজেন্সি প্রবলেম ইজ দ্য পসিবল অফ কনফ্লিক্ট ইন্টারেস্ট বিটুইন টু পার্টিস। অনেক সময় কনফ্লিক্ট লাগে, হচ্ছে গোল কংগ্রেস করতে হয়, আমরা যেই কনফ্লিক্ট অনেক সময় হয়, ম্যানেজমেন্ট একরকম চাচ্ছে, ওনাররা হয়তো আরেক রকম চাচ্ছে, এখানে কিন্তু আলটিমেটলি দুজনেরই গোল হওয়া উচিত তো ম্যাক্সিমাইজ দ্য ওয়েলথ অফ দ্য শেয়ার হোল্ডার, বাট কোনো কোনো জায়গায় কনফ্লিক্ট দেখা যায়। এজেন্সি কস্ট হচ্ছে রেফার টু দ্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট অ্যারাইজিং ফ্রম দ্য কনফ্লিক্ট অফ দ্য ইন্টারেস্ট। অনেক সময় দেখা যায় একটা অর্গানাইজেশনের শেয়ার হোল্ডারদের সাথে ম্যানেজমেন্টের যেরকম বোঝাপড়ার ঘাটতির কারণে অনেক সময় বিজনেস কস্টলি হয়ে যায়, বিজনেস প্রফিট লুজ করে অথবা আপনার নতুন করে কস্ট বাড়ায়, সেই কস্টকে এজেন্সি কস্ট বলা হচ্ছে। এই এজেন্সি কস্টটাকে রিডিউস করতে হবে। সো এজেন্সি রিলেশনশিপ দুই ধরনের হয়, শেয়ার হোল্ডার ভার্সেস ম্যানেজার আর শেয়ার হোল্ডার ভার্সেস ক্রেডিটর। অর্থাৎ শেয়ার হোল্ডারদের সাথে ম্যানেজারদের রিলেশনশিপকে আমরা এজেন্সি রিলেশনশিপ বলবো, আবার হচ্ছে আপনার শেয়ার হোল্ডার ভার্সেস ক্রেডিটরদেরকে আমরা বলবো এজেন্সি রিলেশনশিপ। সেই অ্যালাইনমেন্ট অফ দ্য গোল করতে গেলে ম্যানেজার কম্পেনসেশন স্কিম, ম্যানেজার থেকে ভালো বেতন দিতে হবে, ডাইরেক্ট ইন্টারভেনশন করা যাবে না, অনেক সময় সরাসরি এসে প্রতিদিন ঘাড়ের উপর দাঁড়ায় থাকা যাবে না, ম্যানেজমেন্টকে সুযোগ দিতে হবে, মনিটরিং দ্য ম্যানেজমেন্ট, মনিটর করবেন কিন্তু ডাইরেক্টলি ইন্টারভেন করবেন না, দ্য থ্রেট অফ দ্য ফায়ারিং, চট করে লোকজনকে চাকরি খেয়ে ফেলবেন না, তাহলে কিন্তু আপনার গোল কংগ্রেস হবে না, আপনার গোল ভালো হবে না। আপনি প্রতিনিয়ত যদি লোকজনকে থ্রেট রাখেন ফায়ারিং এর, তাহলে দেখা যাবে সে কিন্তু, এবং নতুন নতুন লোক হায়ার করলে আপনার বিজনেসের ভ্যালু বুঝতে তার সময় লাগবে, তার আপনার মিশন, ভিশন, গোল, অবজেক্টিভ বুঝতে, ভ্যালুস গুলো বুঝতে সময় লাগবে। থ্রেট অফ টেক ওভার, ওই দেখা যায় যে আপনি এরকম উল্টাপাল্টা করতে থাকলে অন্য একটা কম্পিটিটর কোম্পানি আপনাকে টেক ওভার করবে, হোস্টাইল টেক ওভার, আপনার কোম্পানি কিনে নেবে। আদার স্টক হোল্ডারদের সাথে একটা গোল অ্যালাইনমেন্ট দরকার, গভর্নমেন্টের সাথে, আদার স্টেক হোল্ডারদের সাথে আপনার রিলেশনটা বাড়াইতে হবে। সো দিস ইজ দ্য second part of the first class of financial strategy. I hope